ঠাম্মির গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা তাপ্পিদার সাপ শিকার। তাপ্পিদা চেয়ারের উপর পা দুটো তুলে দিয়ে বলল, দূর, বাঘ ভালুক শিকার আবার শিকার নাকি? ও তো বাচ্চারাও পারে। ভালুকের বিরাট চেহারা, গুলি করলে ফসকাবার উপায় আছে? ঠিক গায়ে গিয়ে লাগবে। আর বাঘ শিকার, গাছের তলায় ছাগল বেঁধে বাবুরা গাছের মগডালে গিয়ে উঠলেন। বেচারি বাঘ যখন ছাগল চিবোতে ব্যস্ত, তখন পাতার আড়াল থেকে দরাম করে গুলি। কি বীরত্ব! সেরা শিকার হচ্ছে সাপ শিকার। সাপের অগম্য জায়গা নেই। জলে স্থলে হাপ অন্তরিক্ষে এদের অবাধ বিচরণ। হাফ অন্তরিক্ষ মানে গাছের উঁচু ডাল পর্যন্ত। বহু সরু জাতের সাপ আছে, চোখ একটু খারাপ থাকলে তাদের দেখাই যায় না। গাছের ডালের সঙ্গে এমন বেমালুম মিশে থাকে যে তাদের গায়ের উপরই বন্দুক রেখে তুমি বসে আছো। আর বিরাট আকারের পাইথন সাপও আছে, তাদের আবার গুলিতে ঘায়েল করা যায় না। তুমি গুলি ছুড়লে আর দক্ষ ফুটবল খেলোয়াড়ের মতন ফনা দিয়ে হেড করে সেই গুলি তোমার দিকেই ফেরত পাঠালো। পাইথন মারার নিয়ম হচ্ছে, তাপ্পিদা নিজেকে সামলে নিয়ে বলল, না থাক, এসব মন্ত্রগুপ্তি সকলকে জানানো ঠিক হবে না। পাড়ার ছেলেরা নাছোড়বান্দা তাপ্পিদাকে ঘিরে ধরল। তাপ্পিদা, তোমার সাপ শিকারের দু একটা কাহিনী বলো। বলবো? তাহলে গোকুলকে বল 1 কাপ চা আর 2টো টোস্ট দিতে। চা আর টোস্ট এলো। সেগুলোর সদ্ব্যবহার করে তাপ্পিদা বলতে শুরু করলো। বছর 5 আগের কথা। রাজস্থানে গিয়েছি সাপের সন্ধানে। মরুভূমিতে একরকম সাপ আছে, তার রং একেবারে বালির মতো, কিছু তফাৎ টের পাওয়া যায় না। কোনো রকমে নাগালের মধ্যে গেলে আর দেখতে হবে না, এক ছোবলেই মাথায় বিষ উঠে যাবে। ওঝা ডাক্তার কেউ কিচ্ছু করতে পারবে না। তাই খুব সাবধানে বালির দিকে চোখ রেখে চলেছি। হাতে বন্দুক, মাথার উপর কড়া রোদ, পায়ের নিচে গরম বালি, সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। তেষ্টায় তালু পর্যন্ত শুকিয়ে কাঠ। আর চলতে পারছি না। একটু জল না পেলে প্রাণে বাঁচব না। হঠাৎ দেখতে পেলাম খেজুর গাছ ঢাকা একটা ডোবা, চারপাশে কিছু সবুজ ঘাসও রয়েছে। তার মানে ওয়েসিস, বাংলায় যাকে বলে মরুদ্যান। ডোবা দেখে আর জ্ঞান ছিল না, ছুটে সেখানে গেলাম। বন্দুকটা ঘাসের উপর রেখে দেখলাম বিরাট একটা তাল গাছের কিছুটা ডাঙা থেকে জলের মধ্যে ডোবানো। বোধহয় গ্রামবাসীরা জল নেবার সুবিধার জন্য এই ব্যবস্থা করেছে। ডোবার জল একটু সবুজ, কিন্তু আমার তখন এত তেষ্টা পেয়েছিল যে কাদাগোলা জল খেতেও আমি রাজি ছিলাম। কোমরের ছোড়াটা তাল গাছের মধ্যে গেঁথে সাবধানে নেমে গেলাম। রুমাল ভিজিয়ে অনেকক্ষণ ধরে জল খেলাম। আহ, প্রাণটা যেন বাঁচল। আবার পা টিপে টিপে এসে ছোড়াটা উঠিয়ে নিয়েই চমকে উঠলাম। ছোড়ার মুখটা রক্তে লাল, আর একটু একটু করে তাল গাছটা ডোবার মধ্যে ঢুকে যাচ্ছে। তখনই বুঝতে পেরেছিলাম ওটা তাল গাছ নয়, পাহাড়ি অজগর। ছুটে ওপরে এসে প্রাণপণ শক্তিতে ছোড়ার ঘা বসালাম, বোধ হয় 7 ডোবার জলে যেন সমুদ্রের ঢেউ উঠল। জলের ছিটে খেজুর গাছের মাথায়, চারপাশের মাটি কেঁপে উঠল। অজগর ডোবার জলে ডুবে গেল। শ্রোতাদের মধ্যে গুঞ্জন উঠল, বলো কি তাপ্পিদা, এই সাইজের অজগর আছে? তাপ্পিদা মুচকি হেসে বলল, এ পৃথিবীর কতটুকু আমরা জানি। সবাই আবার চেঁচালো, আরও একটা এরকম বিপদের কাহিনী বলো তাপ্পিদা। তাপ্পিদা অমায়িক হাসল, আমার জীবনটাই তো বিপদের সঙ্গে কোলাকুলি ভাই। শোনো তবে একটা ঘটনা। তার আগে গলাটা ভিজিয়ে নিতে হবে। দরকার 1 কাপ চায়ের। চা এলো। কাপে চুমুক দিতে দিতে তাপ্পিদা শুরু করলো, সেটা বোধহয় ঘাটশিলা কিংবা ঝাড়গ্রাম হবে। ঝাড়গ্রামই বোধহয়।
বন্দুক ঘাড়ে সাপের খোঁজে চলেছি। 3 দিন ধরে জঙ্গলে ঘুরছি, সাপের খোলসেরও দেখা নেই। আমি যে এখানে আসব সেটা কাকপক্ষীরও জানা ছিল না। সাপেরা টের পেল কি করে? সব সরে পড়েছে। ঘন কাটা বন, পাতার ফাঁকে ফাঁকে সজারুর মতন কাটা। একটা পাথরে হোঁচট খেয়ে কাটা ঝোপের ওপর গিয়ে পড়লাম। মুখটা বেঁচে গেল, কিন্তু একটা পা কাটার ঘায়ে রক্তাক্ত। ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। একবার ভাবলাম রুমালটা দিয়ে পাটা বাঁধি, কিন্তু তাহলে রুমালটা যাবে। বনের মধ্যে খুঁজতে লাগলাম যদি চওড়া কোনো পাতা কিংবা গাছের ছাল পাই। বরাত ভালো, হলদে রঙের একটা কাপড়ের পার পেয়ে গেলাম। বোধহয় বনভোজনের জন্য কেউ হাঁড়িকুড়ি বেঁধে এনেছিল, যাবার সময় ফেলে গেছে। রক্ত পড়া বন্ধ হলো। একটা গাছতলায় বসে কৌটো খুলে লুচি আর তরকারি খাচ্ছি। হঠাৎ পাটা শিরশির করে উঠল। ভাবলাম আবার বুঝি রক্ত পড়ছে। চোখ ফিরিয়ে দেখেই চক্ষু স্থির। পাড়ের একটা কোণ থেকে চেরা জিভ দেখা যাচ্ছে। বাঁধনটা মোক্ষম হয়েছে বলে ছোবল দেবার সুবিধা পাচ্ছে না। একটু একটু করে পায়ের বাঁধন আলগা হয়ে আসতে বুঝতে পারলাম এবার বিপদে পড়ব। চিতি সাপ, নিঃশ্বাসে মৃত্যু। কিছু একটা আমায় করতেই হবে। আস্তে আস্তে কোমর থেকে ছোড়াটা বের করে চট করে সাপের মাথাটা দুখণ্ড করে ফেললাম। মাথা কাটা যাবার পরও দেহটা নড়তে লাগলো। পায়ে জড়ানো বাঁধনটা খুলে ফেলে তবে নিষ্কৃতি পেলাম। তাপ্পিদা চেয়ারে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। সেদিনের বিভৎস অবস্থাটা যেন নতুন করে অনুভব করছে। ছোটন বলল, আচ্ছা তাপ্পিদা, এটাই বোধহয় তোমার সবচেয়ে মারাত্মক অভিজ্ঞতা সাপ সম্বন্ধে, তাই না? তাপ্পিদা মাথা নাড়ল। মারাত্মক অভিজ্ঞতার কথা যদি তুললে তাহলে বলবো সেরাইকেল্লার ডাকবাংলোয় যা হয়েছিল তার তুলনায় এসব তো ছেলে খেলা। কীরকম কীরকম? সবাই ঘিরে ধরল। সে আরেকদিন বলবো। তাপ্পিদা উঠবার চেষ্টা করলো। আরে না না, আরেকদিন কেন, আজই হোক। বরং আরেক কাপ চা টোস্ট দিতে বলি। চায়ের কাপ সামনে নিয়ে তাপ্পিদা কিছুক্ষণ আমাদের দিকে চেয়ে রইল। তারপর বলল, ঘটনাটা মনে হলে এখনও আমার গায়ে কাটা দেয়। রাউরকেল্লা হয়ে সেরাইকেল্লা গেছি, ওই সাপের সন্ধানে। চারিদিকে ঘন বন, সূর্যের আলো পর্যন্ত আসে না। সন্ধ্যা 6টা বাজলেই নানা রকম পশু পাখির ডাক শোনা যায়। দারোয়ানটা বলেছিল, সাপ, রাত্রে আলো নেভাবেন না আর মশারি ফেলে শোবেন। আলোটা জ্বালিয়েই শুই, কিন্তু মশারি ফেলে শুতে পারি না, দম বন্ধ হয়ে আসে, তাই মশারিটা তোলাই থাকে। মাঝরাতে হঠাৎ দেহে একটা শীতল স্পর্শ লাগতেই চমকে জেগে উঠেছিলাম। চোখ খুলেই দেখি পাশে একেবারে স্বয়ং যম, চন্দ্রবোরা, বিরাট ফনা তুলে আমার বিছানার উপর। জানলা দরজা বন্ধ, নিশ্চয় নর্দমার গর্ত দিয়ে ঢুকেছে। আমার বন্দুকটা দেয়ালে ঝোলানো, ছোড়া টেবিলের ড্রয়ারে। নখ ছাড়া সঙ্গে কোনো অস্ত্র নেই। উপায়? উঠে ছোড়া কিংবা বন্দুক আনতে গেলেই খতম হয়ে যাব। চুপচাপ মরার মতন পড়ে থাকতে হবে। সেভাবেই বা কতক্ষণ বাঁচব জানি না। চন্দ্রবোরার মার্বেলের মতন দুটি চোখ দেখে মনে হলো আমার উপর। ফনাটা এদিক থেকে ওদিকে দুলছে, ছোবল মারার আগের অবস্থা। মাথায় একটা বুদ্ধি এলো। বালিশের তলায় হাত ঢুকিয়ে নস্যির কৌটোটা বের করে নিলাম। দারুণ কড়া নস্যি। আচমকা কৌটোটা খুলে সব নস্যি উপুর করে দিলাম চন্দ্রবোরার মুখের ওপর। অনেকে বলে সাপের নাক নেই, একেবারে বাজে কথা। নস্যি উপুর করার সঙ্গে সঙ্গে চন্দ্রবোরার হাঁচি শুরু হলো। গুনে গুনে 31টা হাঁচি। প্রত্যেকটি হাঁচির সঙ্গে চন্দ্রবোরার মুখ থেকে তরল বিষ বের হতে লাগলো। প্রথমে গাঢ় নীল রঙের, তারপর ক্রমে ক্রমে ফিকে হতে লাগলো। শেষ দিকে জলের মতন রং। তার মানে বিশেষ, এবার শ্লেষা উঠছে। আর দেরি করিনি। চন্দ্রবোরার মাথাটা মুঠোর মধ্যে ধরে আছাড়ের পর আছাড়, বার কয়েক আছাড় মারতেই দড়ির মতন সোজা হয়ে গেল। হঠাৎ তাপ্পিদা হাত ঘড়ির দিকে দেখেই চেঁচিয়ে উঠল, সর্বনাশ, 12টা বেজে গেছে, আজ খাওয়া মিললে হয়।
তাপ্পিদা পাশে রাখা সাইকেলে উঠে পড়ল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।